most diverse international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্ব থেকে সকল দর্শকদের জানাচ্ছি মিলেনিয়াম টিভির আজকের আয়োজন আলাপনের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমাকে সহযোগিতা করছেন ডক্টর তফাদ্দাল ফ্রম নিউ ইয়র্ক। হি ইজ দ্য সিইও অফ মিলেনিয়াম টিভি এন্ড সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ। এন্ড ওনাদের সাথে যারা আরো রাজশাহী স্থাপন করেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শক শ্রোতারা, আজকে প্রতি শনিবারের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আলাপন চমৎকার অনুষ্ঠান নিয়ে। আমরা কথা বলি শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে। আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসেবে এসেছেন আমাদের এক সময়কার সাবেক রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, সাবেক মন্ত্রী জনাব এম মোখলেসুর রহমান। মিস্টার মোখলেসুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, and thank you so much for accepting our invitation to have a dialogue with you today. তো আজকে আমাদের মে মাসের 18 তারিখ 2024 আমাদের অতিথি জনাব মোখলেসুর রহমান। তৎকালীন সময়ে অনেক ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। সো আমি চাইবো বাংলাদেশের পরিস্থিতি, এখানের পরিস্থিতি, সকল পরিস্থিতি নিয়ে উনি খোলাখুলি কিছু কথা বলবেন আমাদের সাথে। জনাব মোখলেসুর রহমান, আপনাকে, এবং উনি বর্তমানে লন্ডনে আছেন। লন্ডনের রাজনীতি এবং বাংলাদেশের সাথে এবং যুক্তরাষ্ট্রে, আমি যেহেতু এখান থেকে হোস্ট করছি, আমরা ট্রাম্প বাইডেন নিয়েও যদি আপনি, যেহেতু আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার সাথে ছিলেন বাংলাদেশে, এখানে রাষ্ট্রপতিদের নির্বাচন চলছে, ট্রাম্প ভার্সেস বাইডেন, আপনি যদি এগুলো আউটলাইন করেন, যেহেতু আপনি দেখেছি আপনার অনেকগুলো পদবি আছে যেগুলো আমরা আস্তে আস্তে কথা বলবো। স্পেশালি বাংলাদেশ ওয়ার্ল্ড ফোরামের প্রধান, আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা ফোরাম আছে, ওটার প্রধান সম্পাদক সহ আরো অনেকগুলো পদবি আপনি হোল্ড করেন। এবং আপনার সাংবাদিকতার সাইডে যে আপনি একসময় প্রায় সচিব ছিলেন আমাদের রাষ্ট্রপতি। সো এগুলো নিয়ে আপনি যদি বিস্তারিত আলোকপাত করেন, দর্শকরা কিন্তু হাজারো লাখো দর্শকের অনুষ্ঠানটি দেখে লাইভ এবং পরে ইউটিউবে। প্লিজ মিস্টার মোখলেসুর রহমান, আপনি আপনার বক্তব্য নিয়ে আমাদের অনুষ্ঠানে হাজির হন প্লিজ। জনাব মোখলেসুর রহমান, সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতি। ধন্যবাদ মিলেনিয়াম টিভি ইউএসএ এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক জনাব শরাফত হোসেন বাবু এবং মিলেনিয়াম টিভির যারা কলাকুশলী আছেন প্রত্যেককে আমি মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। এবং আপনাকে ধন্যবাদ যে আমরা একে একে প্রশ্নের আকারে আমার সাথে যখন আপনি আসবেন আমরা উত্তর দিয়ে আলোচনা অংশ নেব। বিশেষ করে এইভাবে যে বাংলাদেশের সমস্যা এবং আমেরিকার নির্বাচন সহ আমরা যা আমাদের সামনে যা আছে সব বিষয়ে আলোচনা করবো আমরা খোলামেলাভাবে, কোনো অসুবিধা নেই। তো আজকে যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই মে মাসে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটা বর্তমানে এই বছরের 2024, বিশেষ করে আমেরিকান নির্বাচন সামনে এই নভেম্বরে। আজকে ভারতের নির্বাচন শেষ পর্যায়ে, এই ভারতের নির্বাচনে ভোট গণনা শুরু হবে খুব তাড়াতাড়ি। এবং বাংলাদেশে একটা নির্বাচন মানে একতরফা একটা নির্বাচন হয়ে গেছে গত জানুয়ারি মাসে, অর্থাৎ এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ব্রিটেনেও এই বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে অলরেডি আপনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং এখানে বাংলাদেশে ডলারের যে মূল্যপতন এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সত্যি খুবই খারাপ। এই সমস্ত বিষয় নিয়ে আপনি প্রশ্ন আকারে শুরু করলে আমি সেভাবে উত্তর দেব। ধন্যবাদ। আপনার স্বাভাবিক ব্যাপারগুলো নিয়ে আপনি যদি ডিটেল আলোচনায় যান, যে আপনি কি কি ইনভলভমেন্ট ছিল বঙ্গভবনে এবং বর্তমান এবং আগের সমস্যাগুলো নিয়ে আপনি বাংলাদেশের পার্থক্য কি দেখছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক যে আপনি বললেন যে একতরফা নির্বাচন হয়ে গেছে, এবং একতরফা না হলে বিরোধী দল 28 তারিখ থেকে 28 তারিখ যে সমাবেশ করে ওখান থেকে ওনারা পালিয়ে গেলেন, অনেকে বলছে পালিয়ে গেলেন, কিন্তু সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজনীতি আপনি বিশদভাবে ব্যাখ্যা করেন আপনি। আমি তো মাঝে মাঝে আপনাকে কোশ্চেন করবো। ধন্যবাদ। বিরোধী দল যেটা করেছে সেটা হচ্ছে, এর আগে আমি নির্বাচনের আগে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং দেশে বিদেশে অনেকে শুনেছেন। বিষয়টা হচ্ছে, আমি সাধারণত যে কথাগুলো বিশ্লেষণ করি বা আলোচনা করি সেটা আগে বলি, যাতে রাজনৈতিক দল সংশ্লিষ্ট দলগুলোর পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
এবং হয়ে যাওয়ার পরে এটার আলোচনা করতে লাভ নেই, তারা তো ভুল করেছে। আমি বলেছিলাম যে সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বে যে বিরোধী দল ছিল তাদের সামনে অপশন ছিল, প্ল্যান ছিল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, অপশন 1 2 3 এবং সেইভাবে আমি ভেঙে বলেছিলাম যে বিরোধী দল আজকে যারা বিএনপি যারা ক্ষমতা ছিল 2014 সালের নির্বাচনে তারা অংশ নেওয়া উচিত ছিল। 2014 সালের নির্বাচন একতরফাভাবে ছেড়ে দেওয়ার কারণে 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 2008 এর 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে 2009 সালের জানুয়ারিতে তারা গভর্নমেন্ট ফর্ম করলো। 2014 তে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলো। 2014 তে প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ না নেওয়ার কারণে সেখানে 153টা আসনে আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ সেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল এবং 151টা আসন যদি জাতীয় সংসদের 300টা সরাসরি আসনের মধ্যে পাওয়া যায়, যে দল পায় সেই দল সরকার গঠন করে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হন। সেই হিসাবে নির্বাচনের আগেই, অর্থাৎ নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ না করা সত্ত্বেও ভোট হওয়ার আগেই 153টা আসনে ভোট হয়নি, 154টা ছিল অ্যাকচুয়ালি। একটাতে হাইকোর্ট বন্ধ করে দিয়েছিল, ফলে 153টাতে নির্বাচনের রেজাল্ট হয়েছিল। 153টা রেজাল্টে আওয়ামী লীগ 151টা আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে ফেলল এবং 2014 সালের নির্বাচনের আগে তার জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ করে তিনি বলেছিলেন যে নমিনেশন সাবমিশনের ডেট 10টা দিন বাড়িয়ে দেন। আমাদের কাছেও শেখ হাসিনা তখন 2006 সালের 23শে ডিসেম্বর 2 দিন সময় বেশি চেয়েছিলেন নমিনেশন সাবমিশন করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। তিনি লাস্টে ইলেকশনে এসেছিলেন, সেই জন্য আমরা বাড়িয়ে দিয়েছিলাম। সেই সময় জাতীয় পার্টি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল একদিনও না বাড়ানোর জন্য। বিএনপি ইলেকশন করবে, জাতীয় পার্টি ইলেকশন করবে, বিএনপি সরকারি দল যাবে, জাতীয় পার্টি বিরোধী দলে যাবে। এখন যেটা করা হচ্ছে গত 3 টার্ম ধরে যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি সরকারি দল বিরোধী দল, কিন্তু গণতন্ত্রের স্বার্থে সেদিন আমরা এটা করিনি। আমরা চেয়েছি আওয়ামী লীগকে সহ সব দলকে নিয়ে নির্বাচন করতে। সেটা কি আমাদের অপরাধ ছিল? এবং আজকে যারা বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন তাদের বেলায় সব জায়েজ আর আমাদের বেলায় সব না জায়েজ। যেটা হচ্ছে মিডিয়া, সিভিল সোসাইটি, সেদিন এমবেডেড মিডিয়া অ্যান্ড সিভিল সোসাইটি আমাদের উপর কোপকাত হয়ে পড়েছিল। তারা আধা জল খেয়ে নেমে পড়েছিল। আজকে তারা দেখে না। আমরা যখন দেখলাম জেনারেল এরশাদের নমিনেশন বাতিল করার পরে যখন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচন থেকে উইথড্র করার পরে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আমরা সেই নির্বাচন করতে যাচ্ছিলাম এবং সেই নির্বাচনটা করতে দেওয়া হলো না। আওয়ামী লীগের রাজনৈতিক অংশ এবং আরো কিছু রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, যারা লোভী, যারা শর্টকাটে ক্ষমতা আসতে চায়, সরকারের উপদেষ্টা মন্ত্রী এগুলো হতে চায়, তারা এবং আর্মির একটা কহর্ট, তারা মিলে সেদিন আমাদের বিরুদ্ধে আমাদের নির্বাচনের উদ্যোগকে, সাংবিধানিক উদ্যোগকে ব্যস্ত দিল। জনাব সাবেক রাষ্ট্রপতি উপদেষ্টা মোকলেস সাহেব, আপনি বললেন এখন যে আর্মি, তৎকালীন একটা অংশ আর্মির বা প্রশাসনের আপনাদেরকে খুব ঝামেলা করছিল বা সাংবাদিক লেভেল থেকে বা প্রেস থেকে, এখন সেটা করছে না কেন? সুন্দর একটা কোশ্চেন করেছেন। সারা বিশ্ব দেখছে এখন সোশ্যাল মিডিয়াতে, উই আর ওয়াচিং এভরিথিং, এভরি সেকেন্ড, এভরি মোমেন্ট, যেটা আগে ছিল না। আগে ওয়েট করতে হতো 15 বছর 20 বছর আগে 2007-6 এগুলো ছিল না যেভাবে আমরা এখন পাচ্ছি। কিন্তু আপনার এখন মিলিটারি প্রশাসন বা প্রশাসন এত নোংরা ভাবে তাদের সাথে ইনভলভ হচ্ছে বলে আপনি মনে করছেন, রাইট? তাহলে ওয়াই আপনারা তখন পারেন নাই? এটা একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ তখন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তারা ছিল বেঈমান। বিশেষ করে আপনার সেদিন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইনুল আহমেদের নেতৃত্বে যে আর্মি কোহরটা ছিল, ডিজিএফআই অ্যাক্টিং ডিজি, এসএসএফ এর ডিজি, পিজিআর এর আপনার সেকেন্ড ইন কমান্ড, মিলিটারি সেক্রেটারি সহ যে কোহরটা ছিল, এই পুরো কোহর তারা সেদিন বেঈমানি করেছিল এবং বেঈমানি করার ফলে সেদিন তাদের বিশ্বাসঘাতকতার কারণে সেদিন আপনার রাষ্ট্র ক্ষমতা চিন্তায় হয়ে গিয়েছিল। সেই বেঈমানির কারণটা কি একদম কাছে থেকে রাষ্ট্রপতিরা আপনি কিছুটা বলতে পারবেন নাকি আপনার বলাতে সমস্যা আছে? না, আমার সমস্যা নাই। আমি এর আগে ওই কথাগুলো বলেছি ক্লিয়ারলি। আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ আই এম আনসারেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমি অনেক কথা বলি, সত্য কথাগুলো বলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি যাদের প্রতি একটু লেনিয়েন্ট তাদের বিরুদ্ধে কথাগুলো যায় এবং কথাটা বলতে হবে এই জন্য যে জাতির জন্য, ইতিহাসের জন্য, ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে কথাগুলো বলতে হবে। তো সেদিন আপনি যেটা বলেছেন, প্রথমটা হচ্ছে আমি আমেরিকাতে বলেছিলাম 2008-এ মিডিয়ার সঙ্গে, এবং সেটা আমি বলেছিলাম 111 ইজ নাথিং বাট ওয়ান উইশ টু বি দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আদার 11 ওয়ার ইউজড ফর দিস পারপাস। ক্লিয়ারলি আমি বলেছিলাম এবং সেটা আমি ভেঙে বলেছিলাম, ব্যাখ্যা সহ
explanation কি বলে আবার বলুন 111 মানে কি? 111 was nothing but once wished to be the president. One মানে হচ্ছে মইন আহমেদ, his wish was to be the president and other 11 were used for this purpose. other 11 কারা? other 11 হচ্ছে ডক্টর ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা একজন, আর তার 10 জন উপদেষ্টা, সরকারের তত্ত্বাবধায়ক 10 জন উপদেষ্টা, এই 10-11 আর মইন আহমেদ ওয়ান্স উইশ, এটা আমি বলেছিলাম। তো বিষয়টা হচ্ছে জেনারেল মইন আহমেদ দীর্ঘকাল ধরে সাধনা করে যাচ্ছিলেন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। এবং আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমাকে তো উত্তর দিতে হবে, এখন আমি কিছু রেলিভেন্ট কোয়েশ্চেন আমি এখানে নিয়ে আসছি। 1975 সালের 3রা নভেম্বর একটা কাউন্টার কু হয়ে গেছিল বাংলাদেশে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে। সেই কুতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের পক্ষ অবলম্বন করেছিলেন সেই দিনের লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মাত্র লেফটেন্যান্ট হয়েছেন লেফটেন্যান্ট মইনু আহমেদ, সেকেন্ড লেফটেন্যান্ট মইনু আহমেদ। এবং মইনু আহমেদ সেদিন তৎকালীন প্রেসিডেন্ট আপনার 15 আগস্টের পরে 1975 সালের 15 আগস্টের পরে আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার মুস্তাক আহমদ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং তিনি দায়িত্ব গ্রহণ করার পরে তার প্রেসিডেন্সি চলাকালীন আপনার 1975 সালের 3রা নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের যে কুদেতা করেছিলেন, সেই কুদেতার মধ্য দিয়ে যে একটা আনসার্টিনিটি, একটা গভর্নমেন্ট অফ আনসার্টিনিটি চলছিল, সেই সময় সেকেন্ড লেফটেন্যান্ট মইনু আহমেদ বঙ্গভবনে রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদকে সিকিউরিটি দিচ্ছিলেন। এবং যখন কুটা ব্যর্থ হয়ে গেল 3 দিন তিনি সেখানে ছিলেন। এবং মইনু আহমেদের নিজের বক্তব্য আপনি দেখে নিতে পারেন, তার বইয়ের মধ্যে আছে। এবং এছাড়া তিনি তার কলিগদেরকে প্রায় বলতেন, আমি তো রাষ্ট্রপতি ভবনে বঙ্গভবনে ছিলাম এবং মইনু আহমেদ ওয়াজ মেজর জেনারেল, তিনি যখন বঙ্গভবনে আসলেন এবং লেফটেন্যান্ট সেনাপ্রধান হলেন, এগুলো আমি দেখেছি। 9 জনকে ডিঙ্গিয়ে তাকে সেনাপ্রধান করা হয়েছিল। তিনি কিভাবে 9 জনকে ডিঙ্গিয়ে সেনাপ্রধান হওয়ার কাজ করেছিলেন তখন মিস্টার মোখলেছুর রহমান সাহেব আপনি দুর্দান্ত তারপরের সাথে রাষ্ট্রপতির সাথে ছিলেন, আমরা দেখেছি। আপনি তখন কি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের কি কখনো এই সমন্বয়ের ভিতরে ওনার কোনো সমস্যা ছিল নাকি ওনার কথা শুনছিল না কেউ? He did not have any say. The President, Professor Dr. Yazuddin Ahmed, did not have any say on the state affairs to appoint army chief or else other postings, something like this, the important postings. President একদিন বলছিলেন যে আমাকে বলছিলেন যে তোমাকে, আমি তো প্রেস সেক্রেটারি ছিলাম প্রথমে, পরে অ্যাডভাইজার, তিনি বললেন যে তোমাকে প্রেস সেক্রেটারি বানানোর ব্যাপারে আমি ফাইল ইনিশিয়েট করেছি এবং এই ফাইলটা আমাকে আবার নিষ্পত্তি করতে হয়েছে। আর সাধারণত আমি একটা ফাইল একবার সাইন করি, লাস্ট সাইন করি প্রধানমন্ত্রী সাইন করার পরে অ্যাপ্রুভ করি। আর ইউর ফাইল ওয়াজ ইনিশিয়েটেড বাই মি and that file went to the Prime Minister and through the channel, proper channel, and establishment ministry and top and down, and then file came back to me after the approval of the Prime Minister, head of the government, and then I signed it finally again. So in my case, that was the issue. And in other cases, President said all files came to me and I had to sign. This is the constitutional titular heads authority according to the parliamentary form of government. তো সেটা তিনি করেছিলেন। ফলে যখন জেনারেল মইনু আহমেদ যখন আপনার অস্ত্রের মুখে সেদিন প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা ছিনতাই করেছিলেন 111 দিনে, জানুয়ারি 11 তারিখ 2007 সালে। এর আগে আমি প্রেসিডেন্টকে নিয়ে কয়েক ঘন্টা আমি আটকে রেখেছিলাম এবং একবার ইনসুলিনের কথা বলে, খাওয়ার কথা বলে, বিভিন্ন কথা বলে, পলিটিশিয়ানদের সাথে কথা বলে সময় নষ্ট করছিলাম। জেনারেল মইনু আহমেদকে গেটে আটকে রেখেছিলাম, কিন্তু সেদিন মিলিটারি সেক্রেটারি বেইমানি করে তাকে বঙ্গভবনের ভিতরে নিয়ে এসেছিলেন। আমি এখনো মিলিটারি সেক্রেটারির নামটা বলছি না, কারণ কে ছিলেন তখন আমি নামটা তার এখন বলতে চাচ্ছি না, কারণ এই মিলিটারি সেক্রেটারির নামটা তখন কে ছিলেন মানুষ দেখেনি। এই কারণে বলছি না যে এই লোকটা কথা বলে, এবং কথা হচ্ছে জেনারেল মইনু আহমেদ কথা বলে না, অন্যান্য জেনারেলরা কথা বলে না। দোজ হু ওয়ার ইনভলভড ইন দ্য coup d'etat, ইনক্লুডিং জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তারা কিন্তু কথা বলেন না। কিন্তু হি ইজ সাচ এ পারসন, বিং এ মিলিটারি ম্যান, হি স্পোক। এবং কথা হচ্ছে হি হ্যাজ বিন প্রমোটেড বাই দ্য coup d'etat. He is the by dint of the coup d'etat, he got a promotion and he got the reward, and he was promoted illegally by the illegal government as the lieutenant general from major general. That very person. No, আমি নামটা কেন বলতে চাচ্ছি না। তারেকের ব্যাচমেট, জেনারেল তারেকের ব্যাচমেট। কিন্তু বিষয়টা বলছি না এই কারণে, আপনি বলাতে সমস্যা কি? না, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমি চাচ্ছি না যে জানতে হয় এটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে না,
না, না, যাকে আমি এই জানতে জন্য হবে, বলছি ওই না। সময় তো আওয়ামী লীগ ছিল না না, সরকারে। না, এই জন্য না। আমার কথা হচ্ছে I don't want to make him important because he is a military man. I am saying look আমি কেন বলছি আরেকটা কথা শোনেন। আপনার স্বাধীনতার পরে 1974 সালে বাংলাদেশে আপনার ইন্ডিয়ান ফিল্ড মার্শাল মানেকশ বাংলাদেশ সফর করছিলেন। তখন ঢাকা ইন্ডিয়ান হাই কমিশনের একটা রিসেপশন দেওয়া হয়েছিল ইন অনার অফ ফিল্ড মার্শাল মানেকশ, এবং সেখানে সুবিমল দত্ত ছিলেন ভারতের হাই কমিশনার বাংলাদেশে, এবং হাই কমিশনার এক্সট্রাঅর্ডিনারি পটেনশিয়ারি তিনি ওই রিসেপশন আয়োজন করেছিলেন। আমি ডিপ্লোম্যাটিক এডিটরও ছিলাম, দীর্ঘকাল ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, ডিপ্লোম্যাটিক জার্নালিজম আমি করেছি। আমি ট্রেনিং নিয়েছি, ট্রেনিং দিয়েছি, পড়িয়েছি সাংবাদিকদেরকে। যাই হোক, তো সেখানে যে দাঁড়িয়েছে সুবিমল দত্ত যে জায়গায় দাঁড়ানোর কথা অনুষ্ঠান শুরু হওয়ার আগে, ওই জায়গায় ফিল্ড মার্শাল মানিক এসে কয়েকজন অভ্যাগত অতিথির সাথে কথাবার্তা বলছিলেন। অনুষ্ঠান শুরু টাইম কাছাকাছি হয়ে যাচ্ছিল। সুবিমল দত্ত এসে বললেন, স্যার দিস ইজ নট ইউর এরিয়া, দিস ইজ মাই এরিয়া। জনাব মোখলেছুর রহমান, একটি ঘোষণা দিচ্ছি যে আমাদের দর্শকরা সারা বিশ্ব থেকে অজস্র কমেন্ট করছেন আপনার এই আলোচনা শুনে। আপনি বিশদ আলোচনা করছেন, সারা বিশ্ব থেকে এত 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 কমেন্ট আমাদের অনুষ্ঠানে আগে এইসব সাবজেক্ট নিয়ে আসে নাই। তাদের নামগুলো আমি পরে বলবো, বাট কিপ গোয়িং অন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো সেখানে আপনার সুবিমল দত্ত ইন্ডিয়ান হাই কমিশনার বললেন ফিল্ড মার্শাল মানিকশকে যে স্যার দিস ইজ নট ইউর এরিয়া, দিস ইজ মাই এরিয়া, আই হ্যাভ টু কাল্টিভেট ইট, ইউ গো দেয়ার, অপোজিট সাইড উনি শো করে বললেন গো দেয়ার। এবং মিলিটারি ম্যানরা যত বড়ই হন না কেন, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, এমনকি ফিল্ড মার্শাল যদি হন, আমি বিষয়টা এই জন্য উপমাটা দিলাম। বাট দিস ভেরি জেন্টলম্যান, আমি তাকে জেন্টলম্যান বলছি, হি ওয়াজ আন্ডার মি, হি সার্ভড আন্ডার মি, আল্লাহ তাআলা হ্যাজ গিভেন মাই পজিশন জাস্ট অ্যাবাভ হিম, বিয়ন্ড হিজ ক্যাপাসিটি। ইভেন দেন এই লোকটা বলে বিএনপির আমলে কেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আমাদের আমলে আমরা কেন সুপ্রিম কোর্টে রেফারেন্স দিলাম না, আমরা কেন এই করলাম না, সেই করলাম না। এখন যে বাংলাদেশের সরকার 2014, 2018, 2024 একতরফা নির্বাচন করে বিরোধী দলকে অংশ নিতেই দেয় না, অ্যারেস্ট করে সব মহাসচিব সহ সবাইকে জেলে পুরে ফেলে। এখন কথা বলে না কেন? আমরা তো এগুলো করি নাই, আমরা তো গুম করিনি। ইলিয়াস আলীকে গুম করাতে শুরু করে যা হয়েছে, গুম, খুন, লুটপাট, দুর্নীতি যে স্কেলে বাংলাদেশে হয়েছে, আমরা উই ডিডন্ট ডু এনিথিং, রাদার অর ইনস্টেড উই ট্রাইড আওয়ার বেস্ট to accommodate the opposition, did an opposition. I went to the Sudha Sadan for the first time and how about for the first time that night on the 29th of November 2006. এবং সেখানে গিয়ে আমি শেখ হাসিনার কাছে তার দাবি দেওয়া সবকিছু মেনে ইলেকশন নিয়ে এসেছি, মহাজোটকে অংশগ্রহণ করিয়েছি। সেদিন যদি জেনারেল এরশাদের নমিনেশনটা শেষ মুহূর্তে বাতিল না হতো, ওই ইলেকশনটা হয়ে গিয়েছিল। এবং প্রেসিডেন্ট ইয়াসউদ্দিন আহমেদকে প্রথম ইয়াসউদ্দিন আহমেদ বলেছিলেন শেখ হাসিনা, আমি তাকে বলেছি ডোন্ট সে লাইক দিস, হি ইজ অ্যাবাভ ইউ। এবং আপনি যদি প্রধানমন্ত্রী হন প্রথমে, তাহলে ওনার আন্ডারে আপনাকে শপথ নিতে হবে, ওনার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করতে হবে, ওনার আপনার উপরে আল্লাহ তাআলা বসিয়েছেন। এবং এক পর্যায়ে উনি ইয়াসউদ্দিন বন্ধ করেছিলেন, দাবি দেওয়া মেনেছিলাম, ইলেকশনে গিয়েছিলেন। কিন্তু মইনু আহমেদ এবং তার কহট সেদিন ওনার পেছনে লেগেছিল। ওনারাও চেয়েছিলেন যে বিএনপিকে ফেলে কিভাবে ক্ষমতা আসবেন, 2 বছর ক্ষমতা থাকার কথা আমাকেও বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা করিনি। আমরা নির্বাচন, কেয়ারটেকার, সংবিধান এগুলো ফলো করছিলাম। কিন্তু যারা দাঁড়িয়েছে সংবিধানকে বিদ্যাঙ্গুষ্টি প্রদর্শন করে নিজেদের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সেদিন মিলিটারি কোহর্টরা এই কাজ করেছিল। ফলে যারা দাঁড়িয়েছে সেদিন ইন্টারন্যাশনাল কমিউনিটি ইনভলভ ছিল, ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে আমরা কাজ করেছি। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং বাংলাদেশের ভেতরে সরকারি দল, বিরোধী দল, তৎকালীন 2টি প্রধান দল এবং জনগণ, ব্যবসায়ী, আপনার সিভিল সোসাইটি, মিডিয়া, সব মহল এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিল যে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গিয়েছিল, এবং এটাই জেনারেল মঈনকে সুযোগ করে দিয়েছিল, এবং এই সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন। এবং যেদিন তিনি বঙ্গভবনে 1975 সালের 3রা নভেম্বর, আমি যে জায়গাতে শুরু করে ওই জায়গায় ব্যাক করে আসলাম, তিনি সেদিন চেয়েছিলেন, তার স্বপ্ন ছিল সেদিন তিনি একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, অবৈধভাবে প্রেসিডেন্ট হবেন। জেনারেলরা যেভাবে প্রেসিডেন্ট হয়, জেনারেল নাসিম যেভাবে 1996 সালের 20 মে কু করে প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, সেই নাসিমের কুর সময়ও জেনারেল মঈনু আহমেদ ছোট অফিসার ছিলেন, সেদিন নাসিমের কুরকে সমর্থন করেছিলেন। এবং বিএনপি, আমি বুঝলাম না জেনারেল মঈনকে নাসিমের কুতে সহযোগিতা করা, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কুতে সহযোগিতা করা, এবং মনে প্রাণে তিনি বিএনপি রাজনীতি বিশ্বাস করেন না, এ সত্ত্বেও আমি 5 পাতা আমার হাতের লেখায় লিখিত বঙ্গভবন থেকে, আমি সেই প্রেস সচিব হিসেবে উপদেষ্টা হওয়ার আগে আমি যখন প্রধানমন্ত্রীকে দিয়েছিলাম, কিন্তু তারা এমনভাবে হিপনোটাইজ করেছে জেনারেল মঈনু আহমেদ এবং তার কোহর্টরা, মেজর জেনারেল ফজলে আলাই আকবরকে, জাতিসংঘের একটা কমান্ডিং পজিশনে ছিলেন, সেই কমান্ডিং পজিশনে আরো 1 বছর বাংলাদেশ পাচ্ছিল পজিশনটা, সেই পজিশন লুজ হয়ে যাবে এই লোককে
ওখানে নিয়ে আসলে সেটাও করা হয়েছিল। এবং এরপরে 9 জন অফিসারকে, তার সিনিয়র অফিসার, এর মধ্যে মেজর জেনারেল জামিল ডি হাসান এবং মেজর জেনারেল আমি রাজ্জাকুল হায়দার। জনাব মোখলেস সাহেব, সাবেক রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, আপনার কাছে আবারও আসবো। ঠিক আপনি কেউ শোনে না এই কথা আপনাদের, এই কথাতেই আমরা আবার আসবো। এখনো শুনছে না কিন্তু একইভাবে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে দেশে, তা এখনো শুনছে না ওই একই লেভেলের লোকরা। আমি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক এবং গেস্ট আপনারা আমাদের সাথে থাকুন। বিজ্ঞাপনের পরে আমরা আবারও সেই জায়গায় ফিরে আসছি, বঙ্গভবনে কি হয়েছিল তৎকালীন সেই সময়, রিয়াজউদ্দিনের সময়, এবং উনি ছিলেন তাদেরই উপদেষ্টা। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবারও ফিরে এসেছি। আজকের অনুষ্ঠানে আমাদের স্পেশাল গেস্ট জনাব মোখলেসুর রহমান, সাবেক রাষ্ট্রপতির উনি উপদেষ্টা ছিলেন এবং উনি সাবেক মন্ত্রী ছিলেন এবং উনি রাষ্ট্রপতির প্রেস সচিব সহ অনেকগুলা পদের উনি দায়িত্বে ছিলেন। ওনার জ্ঞানের ভান্ডার নিয়ে আমরা আজকে এসেছি। জনাব মোখলেস সাহেব, আপনার সাথে কথা বলতে গেলে 1 ঘন্টায় কিছু হবে না, সিরিজ অফ বক্তব্য লাগবে। আমি আমার আপনি যখন নিউ ইয়র্কে ছিলেন আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, বাট থ্যাংক গড এবং আমার আজকের অনুষ্ঠানে জনাব ডক্টর আমাদের যে মিস্টার হুসাইন, আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি যে হাসনাত হোসেন সাহেব আপনার কথা বললেন, তো আমি বললাম যে আমি ওনাকে চিনি, প্রাউডলি আমরা নিব অনুষ্ঠানে। আপনাকে উনি ইন্ট্রোডিউস করেছে, বা যদিও আপনাকে আমরা সবাই সারা বিশ্বে চিনি বাংলাদেশিরা। সো ধন্যবাদ। ডক্টর হাসনাতকে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশির আপনার একটা পার্ট উনি বলেছেন আমাকে, এন্ড প্রাউড টু হিয়ার দ্যাট, বিকজ আমি ইউএস এর এক্সিকিউটিভ ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিদের, এবং টরন্টোতে আমাদের যে রেসিডেন্সিয়াল হচ্ছে অগাস্টে, আপনাকে অনুষ্ঠানে আমি সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, যদিও আপনি এই সংগঠনের লোক। ইউ বি দেয়ার, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যে কথাগুলো বলছেন, আমি আরো কয়েকটা অনুষ্ঠান আপনাকে নিয়ে আসবো মিলেনিয়াম টিভিতে এই আলাপনেই খন্ড খন্ড ভাবে। আজকে যেগুলো বললেন আপনি বঙ্গভবনের সে কথাগুলা, আপনি সেগুলা ছোট্ট করে যে ব্রিফ করে নিয়ে গিয়ে আপনি পরবর্তীতে কি হলো, আপনি কোথায় গেলেন, নিউ ইয়র্কে আসলেন, তারপর এখন লন্ডনে কি করছেন, বা কি দায়িত্ব আছেন, বা আপনার বাংলাদেশের বঙ্গভবনের দাপটের সাথে সময় কাটিয়ে আপনি ভয়ানক নির্যাতনের সমস্যায় পড়েছিলেন মিলিটারিদের পক্ষ থেকে। সব জানেন পৃথিবীতে মানুষ, যারা পলিটিক্যালি ইনভলভ, ইনার সার্কেল, আউট সার্কেল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি তো অবশ্যই জানে, কারণ আপনি ওই সময় সবচেয়ে বড় আঘাতটা বিএনপির উপর দিয়ে আসছে। এইগুলো নিয়ে কথা আপনি যদি ঘুরিয়ে এনে এখন কি গাইডলাইন দিতে পারেন? আপনি তাড়াহুড়া করে কিছু বলার দরকার নেই, সময় নিয়ে যে কি কথাগুলো বলছেন সারা বিশ্ব শুনছে এবং শুনবে, এবং আমাদের প্রচার যন্ত্র কিন্তু ভেরি স্ট্রং। প্লিজ মিস্টার মোখলেসুর রহমান, গো হ্যাড। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আসলে একদিনে সব কথা বলা যাবে না। এক ইস্যুতে সবকিছু আনাও যাবে না। শুধু আমি একটা লাইন, আপনি বলেছেন লাইনটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। সেদিন যেটা হয়েছিল, আমি ছিলাম মেইন টার্গেট। ক্ষমতা আমার কাছে নিতে তাদের কষ্ট হয়েছিল। কারণ ৩-৪ মাস আমি আটকে রেখেছিলাম এবং জেনারেল মঈন আহমেদ বেগম খালেদাকে হিপনোটাইজ করে তিনি বেগম জিয়ার ক্ষমতা ত্যাগের ৩ মাস আগ থেকে শুরু করে প্রায় প্রতিদিন, যেদিন প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল না অথবা সেনা প্রধানের প্রোগ্রাম ছিল না, প্রধানমন্ত্রীর অফিসে এসে একটা সেলুট দিতেন শেষে যাওয়ার সময়। কোনোদিন প্রধানমন্ত্রী দেখতেন, কোনোদিন দেখতেন না। উদ্দেশ্যটা হচ্ছে এটাই, আর কিছু না, যাতে সেদিন তাকে সেনা প্রধান থেকে সরিয়ে না দেওয়া হয় প্রধানমন্ত্রী বিদায়ের আগে। এবং এরপর আমাকে তার খুশি করার জন্য মাঝে মাঝে আমার এখানে আসতেন এবং তিনি সপরিবারে আসতেন এবং করতেন। তিনি জেনারেল মঈন এবং মেজর জেনারেল জামিল ডি হাসান, মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার সিনিয়র যিনি যে পাকিস্তান আর্মি অফিসার, তাদেরকে সহ 9 জনকে ডিঙ্গিয়ে সেদিন আমি লিখিত দেওয়ার পরেও তিনি এমনভাবে হিপনোটাইজ করেছেন। একটা রিউমার ছিল, জনাব তারেক রহমান যখন ভিজিট করেন ওয়াশিংটনে, রাজ্জাকুল হায়দার ওনার সাথে এসেছিলেন, এন্ড আমি ওনাদের কাছাকাছি ছিলাম সামহাও। রাজ্জাকুল হায়দার কি রাস্তায় আটকে দিয়ে বঙ্গভবনে তারা মিশনে গেলেন, সেই কথাটা কি সঠিক ছিল নাকি? সেটা সঠিক ছিল না, এটা একটা গুজব ছিল। এগুলো আর্মির মধ্যে কেওয়া সৃষ্টি করা, আর্মিকে তার পক্ষে ইউনাইটেড করা, এই জন্য গুজবটা ছড়িয়েছিলেন। এবং যেদিন বঙ্গভবনে 111 দিন, আপনারা বা বিএনপি সরকার
তৎকালীন কি রাজ্জাকুল হায়দারকে সেনা প্রদান করার জন্য অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছিলেন নাকি না? No, এটা no, সত্যি no, কথা no, বল। no. No, থ্যাংক ইউ। গো হেড, it প্লিজ। was just a rumor. আর রাজ্জাকুল হায়দার কথা আমি যেটা বললাম, there were two রাজ্জাকুল হায়দার্স. One is রাজ্জাকুল হায়দার সিনিয়র। একজন তো ডিজিএফ এর প্রধান ছিলেন। না, না, উনি ডিজিএফ প্রধান ছিলেন না। আমি যার কথা এনএসআই, বলছি, সরি এনএসআই। হ্যাঁ, উনি এনএসএর প্রধান ছিলেন, যিনি উনি জুনিয়র। আর আরেকজন যার কথা বলছি, সেনা প্রধান হওয়ার জন্য যার ফাইল রেডি হয়ে গেছিল, এবং মইনের আগে ওই ফাইল চেঞ্জ করে জেনারেল মইন তার ফাইল করিয়ে নিয়েছিলেন তদবির করে। সেটা কি এই রাজ্জাকুল হায়দার না যেটা না, এনএসআই? এই রাজ্জাকুল হায়দার না, এই রাজ্জাকুল হায়দার না। ইন্টারেস্টিং। ওই রাজ্জাকুল হায়দার হচ্ছে পাকিস্তান আর্মির অফিসার, সিনিয়র অফিসার উনি, এবং মেজর জেনারেল জামিল ডি হাসান দুইজনকে অ্যাম্বাসাডার করে সরিয়ে দিয়ে জেনারেল মইন আমাকে সেনাপ্রধান করিয়েছিলেন, এবং একজনকে লিবিয়াতে, একজন টার্কিতে অ্যাম্বাসাডার করা হয়েছিল। এবং ওই রাজ্জাকুল হায়দার হচ্ছে এই জেনারেল মইনকে সেনা প্রদান করার পিছনে তৎকালীন আমাদের সাইদ ইস্কান্দার ওনার কোনো ভূমিকা ছিল কিনা? আমি পয়েন্টে আসছি। তো রাজ্জাকুল হায়দার সিনিয়র জনকে আউট করা হয়েছে, আর কারণ উনি জুনিয়র তো রক্ষী বাহিনীতে ছিলেন। রক্ষী বাহিনীতে জেনারেল মাসুদ কিভাবে জানেন? আপনি এগুলো যদি একটু বলেন কোলাগুলি। আজকে আমাকে একটা করে বলতেছেন। রাজ্জাকুল হায়দার যিনি সিনিয়র, তিনি সেদিন আপনার সেনাপ্রধান হয়ে গিয়েছিলেন, তাকে সরিয়ে তার বাড়িও ফেনি ছিল। এবং আরেকজন রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি হচ্ছেন জুনিয়র জন, তিনি হচ্ছেন 29 নম্বর মেজর জেনারেল হয়েছিলেন। এর আগে 28 জন মেজর জেনারেল ছিলেন। 28 জনকে ডিঙ্গি তাকে করতে হতো, কোনোদিন সম্ভব ছিল না। এবং মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার চৌধুরী আমাকে বলেছিলেন, স্যার আমি তো এগুলো কল্পনা করি না, আমার বিরুদ্ধে এগুলো রটানো হচ্ছে আমাকে শেষ করে দেওয়ার জন্য, এবং এইগুলো ইস্যু করে ক্ষমতা দখল করার জন্য এগুলো করা হচ্ছে, উনি বলেছিলেন। এবং মেজর মানে মোখলেস সাহেব 28 জনকে দিয়ে ওনাকে সেনা প্রদান করা হয়েছিল? না, 28 জনকে ডিঙ্গে করতে হবে, যদি ওনাকে করতে হতো। এই জন্য ওনাকে করার কোনো পরিকল্পনা ছিল না। আচ্ছা, ওনাকে করার কোনো পরিকল্পনা ছিল না। মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার চৌধুরীকে, এটা একটা গুজব ছিল, এগুলো সব রটানোর জন্য করানো হয়েছিল, আর্মিকে খেপানোর জন্য করা হয়েছিল। আর মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার যিনি সিনিয়র, তাকে করা হয়েছিল মইনকে করার আগে করা হয়েছিল। সেই ফাইলটা বঙ্গভবনের দিকে রাস্তায় ছিল। ওই ফাইলটাকে সরিয়ে ওই ফাইলটাকে চেঞ্জ করে বেগম জিয়াকে, প্রধানমন্ত্রীকে বুঝিয়ে করা হয়েছিল। হ্যাঁ, জনাব সাইদ ইস্কান্দর, আপনার প্রধানমন্ত্রীর ভাই, তিনি তদবির করেছিলেন, এবং জেনারেল মইন আহমেদ তাকে তদবির করে রিকোয়েস্ট করেছিলেন যে তারা ব্যাচমেট ছিলেন আর্মিতে, কোর্সমেট। এবং একইভাবে জেনারেল মইন আহমেদ শুধু সাইদ ইস্কান্দর না, যারা ছিলেন বিভিন্ন পদে, তাদের সবাইকে সেদিন তিনি ইউজ করেছিলেন। যেমন মেজর জেনারেল আপনার হাসান মাসুদ চৌধুরী, তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন পরে সেনাপ্রধান, তাকে উনি তো রক্ষী বাহিনীতে ছিলেন, উনি কিভাবে প্রমোশন পেলেন? না, উনি না, রক্ষী বাহিনী ছিলেন মেজর মাসুদউদ্দিন চৌধুরী। আমি বলছি হাসান মাসুদ চৌধুরীর কথা। হাসান মাসুদ চৌধুরী যখন সেনাপ্রধান ছিলেন, যখন তাকে বেগম জিয়া যাওয়ার আগে, মইনকে সেনাপ্রধান করার আগে 2005 সালে হাসান মাসুদ চৌধুরীকে আরেক বছর এক্সটেনশন দিতে চেয়েছিলেন। না, হাসান মাসুদ চৌধুরী সেটা করতে নেন নাই। এবং তখন জেনারেল মইন আহমেদ হাসান মাসুদ চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন। দেখা করে বলেছিলেন, স্যার আপনি তো এক্সটেনশন নেবেন না, আপনি নেওয়া উচিত হবে না, আপনার শোনা আছে তো স্যার, একটা রিকোয়েস্ট করবো, করো। বললেন যে আপনি তো, আপনাকে জিজ্ঞেস করবে নেক্সট সেনাপ্রধান কাকে করা যায়, স্যার আপনি দয়া করে আমার নামটা বলবেন। কিন্তু কথা হচ্ছে, হাসান মাসুদ চৌধুরী একজন ম্যান অফ প্রিন্সিপল, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি কি হাসান মাসরুর বলতে, যিনি দুদকের প্রধান ছিলেন, ওনার কথা বলছেন? তো এমন কথা বলছি, উনি এর আগে সেনাপ্রধান ছিলেন। দুদকের মহাপরিচালক হওয়ার আগে, দুদকের চেয়ারম্যান হওয়ার আগে উনি সেনাপ্রধান ছিলেন। এবং সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরীর কথা বলছি। তখন সেনাপ্রধান ওনাকে তো শেখ হাসিনা গভর্নমেন্ট পরে আবারও আনেন সেনাপ্রধান করে, সেই লোক? না, আর করে নাই, ওনাকে আর করে নাই। আচ্ছা, ঠিক আছে, গো হেড। হ্যাঁ, ওনার বিরুদ্ধে মামলা করেছিল, বরঞ্চ মানে ওনাকে করে নাই। উনি একজন অনেস্ট লোক ছিলেন, স্ট্রং লোক ছিলেন। তো হাসান মাসুদ চৌধুরী যারা করেছিলেন, তখন তাকে বারবার রিকোয়েস্ট করে বলেছিলেন যে স্যার, কিন্তু জনাব তারেক রহমান আমার সাথে সাক্ষাতে লন্ডনে এক সময় 13-14 সালের দিকে বলেছিলেন, একটু স্মৃতিচারণ করছি আপনার সাথে, 1 বলেছিলেন যে উনি মরণোত্তর হইলেও এই হাসান মাসুদ চৌধুরী দুদকের যে প্রধান ছিলেন, ওনার বিচার করবেন। কারণটা ছিল কি ওনার এত খেপা থাকার? এইটা খেপা থাকার কারণ আছে, কারণ দুদকের চেয়ারম্যান হওয়ার পর উনি অনেক বিতর্কিত কাজ করেছেন। দুদকের চেয়ারম্যান হওয়ার পরে জেনারেল মইন আহমেদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। দুদকের চেয়ারম্যান হওয়ার পর, দুদকের চেয়ারম্যান আরেকটা ইস্যু, আমি তো সেনাপ্রধান ইস্যুতে ছিলাম, এই জন্য ওই ইস্যুতে আমি আসি নাই। এখন যেহেতু আপনি বলছেন, সেই জন্য এখন উত্তর দিতে হচ্ছে যে জেনারেল হাসান মাসুদ চৌধুরী বিং দ্য চেয়ারম্যান অফ দুদক অ্যান্টি কারাপশন কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ জেনারেল মইন আহমেদ ইলিগাল গভর্নমেন্ট, তার এটা করা নেওয়া উচিত হয় নাই। দ্যাট ওয়াজ এ ব্লান্ডার হি হ্যাজ মেড ইন হিজ এন্টায়ার লাইফ, অ্যান্ড হি হ্যাজ জাস্ট কিল হিজ অনেস্ট লাইফ থ্রু দিস। এবং সেই জন্য ওনার বিরুদ্ধে সমালোচনা হবে। এবং জেনারেল মইন আহমেদ
কয়েকজন 4 জন উপদেষ্টাকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন। এটা ষড়যন্ত্র ছিল। 9 জনকে সরানোর ষড়যন্ত্র ছিল। আমাদের গভর্নমেন্টকে আউট করার জন্য এটা করেছিলেন। কিন্তু আমি সাথে, সাথে 4 জনের রিপ্লেস করেছিলাম। জেনারেলকে জেনারেল দ্বারা রিপ্লেস করেছি, এনজিওকে এনজিও দ্বারা রিপ্লেস করেছি, কে ইকোনমিক দ্বারা রিপ্লেস করেছি। এইভাবে করেছিলাম। এনিওয়ে এর মধ্যে একজন হাসান মাহমুদ চৌধুরী ছিলেন। তাকে তখন দুদকের চেয়ারম্যান করা হয়েছিল। ডক্টর আকবর আলী খান ছিলেন আরেকজন। তাকে রেগুলেটরি রিফর্মস কমিশন এর চেয়ারম্যান করা হয়েছিল। এটা হচ্ছে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল। এবং হাসান মাহমুদ চৌধুরী জেনারেল মঈনী আহমেদের অনুরোধে বেগম জিয়া যখন জিজ্ঞেস করলেন কাকে নেক্সট সেনাপ্রধান করা যায়, তিনি তখন বলেছিলেন যে জেনারেল মঈনী আহমেদকে করা যায়, ও ভালোই হবে। এবং হাসান মাহমুদ চৌধুরীকে শুধু এই জায়গায় তদবির করার নাই, জেনারেল মঈনী আহমেদ যত জায়গায় তদবির করতে হয়, হারিস চৌধুরী প্রধানমন্ত্রীর পলিটিক্স সেক্রেটারি ছিলেন, তার কাছে গিয়ে বলেছেন স্যার আপনি আমার জন্য তদবির করবেন। লুৎফুজ্জামান বাবরকে ধরেছেন, স্যার আপনি আমার জন্য তদবির করবেন। এবং জেনারেল মঈনী আহমেদ যে অঞ্চল থেকে এসেছেন ওই অঞ্চলের কয়েকজন মিনিস্টার এবং টপ লেভেল লিডার তাদেরকে তিনি রিকোয়েস্ট করেছেন যে আমার জন্য স্যার তদবির করবে। সব জায়গাতে তদবির যাওয়ার পর বেগম জিয়ার পক্ষে তখন বোঝা সম্ভব ছিল না যে এই লোক খারাপ হবে। কিন্তু পরবর্তীতে যখন তাকে রিপোর্ট দেওয়া হয়েছিল সে বলা হয়েছিল যে সে হচ্ছে ক্ষমতা লোভী, লিপসু এবং বিএনপি রাজনীতির বিরোধী অবস্থানকারী। এবং বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বারবার এসে আমাদের সামনে বারবার বলতো আমাদের জাতীয়তাবাদী সরকার, আমাদের এরকম সব বলতো। আমি একদিন বলেছিলাম যে ডোন্ট সে লাইক দিস, ইউ আর এ মিলিটারি ম্যান, ইউ মাস্ট বি এ পলিটিক্যাল। কিন্তু এই ক্ষমতার লোভীগুলো বলেছিলেন এবং জাস্ট এরপরে কি করলো, ক্ষমতা এসে আপনারা দেখেন 7 নম্বর ছুটি বাতিল করলো, তাকে এই ক্ষমতা কে দিয়েছে। এবং তিনি এই যে যুদ্ধবাদীর বিচার এই সুরে জেনারেল মঈনী আহমেদ এই তার আমলে অবৈধ গভর্নমেন্টের দ্বারা রেডি করে দিয়ে আওয়ামী লীগের হাতে তুলে দিয়ে গেল। পদ্মা সেতু যেটা করা এটা তাদের আমলে, তাদের একনেক করার কোনো ক্ষমতা তাদের নাই অবৈধ গভর্নমেন্টের। ইলেকশন করা ছাড়া, রুটিন দায়িত্ব পালন করা ছাড়া আর কোনো দায়িত্ব কেয়ারটেকার গভর্নমেন্টের নাই। কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে দিয়ে একটা অবৈধ গভর্নমেন্টকে কেয়ারটেকার বলে 3 মাসের জায়গায় 2 বছর তারা চালিয়েছিলেন। আমি যখন ক্ষমতা ছিলাম আমি তো বিরুদ্ধে বলেছিলাম, বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছিলাম। এবং 2007 সালের 1/11 এর দিন আমি রাতে 2:30 পর্যন্ত অফিস করেছিলাম। আপনি যে কথাটা বলেছেন নির্যাতনের কথা, আমাকে তারা নির্যাতন করতে চেয়েছিল, কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা কেউ রাজি হয়নি। আমরা শুনেছি জনাব মোখলেছুর রহমান সাহেব, আমরা শুনেছি আমরা আপনাকে সহ বেশ কিছু বঙ্গভবনের স্টাফ বা অফিসারদেরকে বা মন্ত্রীদেরকে নাজেহাল করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, এটা কি সত্যি কিনা আপনার বলতে হবে। আমি এটার উত্তর দেই। এটা তাদের প্ল্যান ছিল, আমি ছিলাম প্রাইম টার্গেট, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তারা এটা করতে চেয়েছিল, অ্যাসাইনমেন্ট দিয়েছিল যাদেরকে, তারা রাজি হয় নাই। পরে রাতে 12:30টার সময় এসে জেনারেল মঈনী আহমেদকে আমি বললাম যে এরকম এরকম ভাষণের মধ্যে অনেক ভুল করেছে। 12:30 এসে কোথায় আপনি আসছেন না উনি বঙ্গভবনে গেছেন? আমি বঙ্গভবনে ছিলাম, আমি রাতে 2:30 পর্যন্ত। I was the advisor to the president. The president did not sack me, did not relieve me. I was there. It was at the gun point I had to quit. আমি যখন রিজাইনও করলাম কিন্তু আমাকে ওই সাবজেক্টটা 12:30টায় বঙ্গভবনে জেনারেল মঈন আপনার সাথে দেখা করতে আসলো, রাইট? না জেনারেল মঈন আহমেদ রাতে 12:30 আমার সঙ্গে কথা বললেন। আমাকে বললে, আমি বললাম যে আপনার তো আমাকে বললাম যে আপনার তো এরকম বেশ কিছু ভুল করেছেন আপনি। আমাকে বলল স্যার আপনি যদি বলেন তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, আপনি এগুলো বলেন না এখন। আমি বললাম যে উনি 9 জন উপদেষ্টার কাছ থেকে রেজিগনেশন নিয়েছেন। আমি বলি দ্য মোমেন্ট দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অর প্রাইম মিনিস্টার রিজাইন্স, it is deemed all the advisors resigned automatically. এবং এটা হচ্ছে বিষয় যে রেজিগনেশন লেটার নেওয়ার দরকার ছিল না। আর প্রেসিডেন্ট রিজাইন করার পরে প্রেসিডেন্ট ইমার্জেন্সি জারি করেন কিভাবে? প্রেসিডেন্ট তো প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় 2টা পদ থেকে জারি করতে হবে। প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর লিখিত সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট এটা জারি করবেন। তো প্রধানমন্ত্রী পদটা প্রেসিডেন্টের কাছে আউট করে দিলেন। প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা, তখন কেয়ারটেকার আমলে আউট করে দেওয়ার পর প্রেসিডেন্ট হাউ ক্যান হি ডিক্লেয়ার দিস, এবং প্রেসিডেন্টের ভাষণ পর্যন্ত জেনারেল মঈন লিখে নিয়ে আসলো। ভাষণের মধ্যে 2টা আপত্তিকর, রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর লাইন ছিল, আমি লাইন কেটে দিয়েছিলাম। এবং আমি রাত্রে ভাষণ প্রচারের ব্যবস্থা হয়েছিল। 2:30 পর্যন্ত আমি অফিস করেছি, কিন্তু তখন পর্যন্ত আমি বঙ্গভবনের প্রটোকল নিয়ে, আমার মিলিটারি এবং পুলিশ প্রটোকল নিয়ে, ফ্ল্যাগ নিয়ে আমি মিন্টু রোডের বাসায় গিয়েছি। এবং আমার সাথে একজন আর্মির অফিসার, ও আছে সিভিল ড্রেসড, এবং এই লোক দাঁড়িয়েছিল। আমি বলে ওঠেন আমার গাড়িতে, বলে স্যার এটা করা ঠিক হবে না, উঠেন। আমি বললাম আমি হেঁটে যাবো ক্যান্টনমেন্টে। আমি বললাম আপনাকে শুটের সাইট, সরকারের সিদ্ধান্ত হচ্ছে, কারফিউ দেওয়া হয়েছে এবং দেখা মতো গুলি নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে গুলি করা হবে, আপনি আমার গাড়িতে ওঠেন। এবং আমি তাকে যখন মিন্টু রোডের বাসায় না ঢুকে আমি শেরাটনের কাছ দিয়ে গাড়িকে বললাম যে ক্যান্টনমেন্ট ঢুকতে, বলে স্যার হ্যাঁ ঢুকবে। এরপর ক্যান্টনমেন্টের সামনে ট্যাঙ্কগুলোকে সরানো হলো। ক্যান্টনের ভিতরে ঢুকে যখন তার বাসা, আমি বললাম আপনার বাসার সামনে আমি যাবো না, বাসার সামনে মেইন রোডের সামনে গাড়ি ঘুরবে। আমি 3:45টার সময় আমার মিন্টু রোডের বাসায় আসলাম।
এবং এরপরে যখন বক্তব্য আমি দিতে থাকলাম, আমার মেন্টর রোডের বাসায় কন্টিনিউয়াসলি বিভিন্ন পত্র-পত্রিকা, সাংবাদিক, টেলিভিশন আমার ইন্টারভিউ নিচ্ছিল। তখন আমি ইন্টারভিউতে যখন জেনারেল মঈনু আহমেদ এবং তার কহর্ট তাদের ইল্লিগাল গভর্নমেন্টের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকলাম, কিভাবে ক্ষমতা নিল এগুলো বলতে থাকলাম, তখন তারা আমাকে অ্যাটাক করেছিল একদিন। ওই ২৬শে ফেব্রুয়ারি মঙ্গলবার ২০০৭ আমাকে সেদিন তারা অ্যাটাক করেছিল মগবাজারে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেখানে আমাকে রক্ষা করেছিলেন। আমি এই নিয়ে অনেকবার কথা বলেছি। আমি এই বিষয়ে আমাকে তারা টাচও করতে পারেনি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যারা আল্লাহর পথে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দূর থেকে যেভাবে মাছিকে তুলে নেওয়া হয়, কেউ টাচ করতে পারে না, সেভাবে আমাকে টাচ করতে পারেনি। এরপরে যারা বায়তুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল হকের জানাজা ৭ই সেপ্টেম্বর ২০০৭ ওই জানাজা থেকে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেখানেও আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন এবং বায়তুল মুকাররমের খতিবের জানাজার জাস্ট শেষ হওয়ার পরে তারা আবার আমাকে ধরবে, এমন সময় বৃষ্টি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। একদিকে সালাম ফেরানোর পরে আরেকদিকে সালাম ফেরানোর আগেই, এবং মুষলধারে বৃষ্টির পরে তারা প্রেসিডেন্টকে ছাতা দিয়ে রক্ষা করে সেনাপ্রধান সহ তারা ওখানে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ওই সময় আমাকে কয়েকজন মানে অ্যাডভোকেট এবং গুরুত্ব তারা কি বলে হাইকোর্ট ময়দান থেকে আমাকে জাতীয় ঈদগাহ ময়দান থেকে আমাকে তারা ভেতর দিয়ে আমার বাসায় নিয়ে বসে দিল। এটা সেকেন্ড। এরপর জনাব আমি যে মোকলেস সাহেব, এয়ারপোর্টে আসি, এয়ারপোর্টেও আমাকে একটা সেকেন্ড আপনাকে একটু হোল্ড করছি। জেনারেলস ওয়্যার ইন ফেভার অফ মি, এবং লন্ডনের ব্রিগেডিয়ার আমিন আমাকে থ্রেট করেছিল। এই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে। আমি কিছুই তারা করতে পারিনি। জনাব উপদেষ্টা মোকলেসুর রহমান, আমাদের অনুষ্ঠানে আপনার এই কথাগুলো শুনছেন সারা বিশ্ব থেকে স্যামন লি এবং শাপনা চৌধুরী সহ অগণিত প্রিয়দা, প্রণী দত্ত, জেনিফার জারা, মোহাম্মদ মোতলালে, মোহাম্মদ আলবাদ সোহাগ, মোহাম্মদ নেসার, আবুল কালাম আজাদ, মাহিদুর রহমান ফ্রম লন্ডন। আপনারা চিনেন আমাদের মাহিদুর রহমান সাহেব, is watching now. He is our advisor to the BNP chairperson. উনি ওয়াচ করছেন। আমাদের হাসনাত পুরো গ্রুপ ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ওনারা ওয়াচ করছেন। তো আপনাকে আমি যারাই সবাইকে আমার দেখছেন, মোবারকবাদ। আমাদের বন্ধু বান্ধব, লিডার্স, অ্যাক্টিভিস্ট, সোশ্যালিস্ট এবং আমাদের মিডিয়া প্ল্যাটফর্মে, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেককে আমাদের কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। গো হেড মোকলেস রহমান সাহেব, প্লিজ। হ্যাঁ, এবং আমি ভুলে যাব কথা প্রসঙ্গে আপনার ডক্টর হাসনাত এম হুসাইনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হি ইজ অলসো ডুইং ভেরি প্রোঅ্যাক্টিভ ওয়ার্কস ফর দ্য কমিউনিটি হিয়ার ইন লন্ডন অ্যান্ড এলসওয়্যার, এনিওয়ে ফর বাংলাদেশি পিপল, ফর উনি যে ইফতার পার্টিতে আপনি গিয়েছিলেন, যারা মহিদুর রহমান আপনাদের বোধহয় কোঅর্ডিনেট করে নিয়ে গেছে, সেই ইফতার পার্টিতে ডক্টর হাসনাত হোসাইন বলেছিলেন যে ইন্ডিয়া বয়কট নিয়ে সরাসরি তারেক রহমানের উপস্থিতিতে এবং জোবায়দা রহমানের উপস্থিতিতে, কিন্তু কোনো কমেন্ট উনি শুনতে পারেন না বলে খুব দুঃখ প্রকাশ করেছিলেন। গো হেড প্লিজ। ওকে, বিষয়টা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আপনার যে রাজনীতি চলছে, রাজনীতি নাই বললেই চলে। আমরা এই জন্য আমরা এই দেশ স্বাধীন করিনি। এই দেশকে 1971 সালের সুমহান স্বাধীনতা যুদ্ধে আপনার বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল একটা শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, একটা জাস্ট সোসাইটি, একটা সাম্য ন্যায় বিচার ভিত্তিক একটি সোসাইটি গঠন করার জন্য। কিন্তু আজকে দেশে গণতন্ত্র নাই। আজকে আপনি দেখেন বাংলাদেশে গণতন্ত্রের ব্যাপারে যদি বলতে হয়, একমাত্র ৩টে টার্ম গণতন্ত্র ছিল। ইন ব্রিফ, এটা হচ্ছে since 1991 until 2006 ডিউরিং আওয়ার পিরিয়ড। আপনার যেমন 1991 সালে যখন আপনার আমরা বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 90 সালে সরকার পতনের মধ্য দিয়ে 91 সালের ফেব্রুয়ারি মাসে আপনার জাতীয় নির্বাচন, সাধারণ নির্বাচন, সংসদ নির্বাচন 27 ফেব্রুয়ারি 1991, সেই নির্বাচনের মাধ্যমে যখন সরকার গঠিত হলো, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা বা নারী প্রধানমন্ত্রী হলেন, এবং এরপরে এই সরকার 5 বছর দেশ পরিচালনা করলো। 1996 সালে নির্বাচন হলো, এবং 96 সালে 2টি নির্বাচন হলো। দেখেন গণতন্ত্রের অভিযাত্রায় 1996 সালে আপনি প্রথম প্রশ্ন যেটা করেছিলেন, আমি এখন সেখানে আসছি, এজ আই রিমেম্বার, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে তখন তারা আপনারা করতে পারেননি, এখন তারা কিভাবে করতে পারছে, নির্বাচন ক্ষমতা থাকে, এটার উত্তর দিচ্ছি এখন আমি। বিষয়টা হচ্ছে আমাদের একজন দর্শক বললেন যে আমরা দুজনে বিএনপি নেতা এবং আমরা সত্যি বলছি বলে ধন্যবাদ জানাচ্ছেন। থ্যাংক ইউ। আমরা সত্যি বলতে হবে আল্লাহর কাছে। আমরা উই আর আনসারেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগেই বলেছি, উই আর অ্যাকাউন্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সত্য বলতে হবে, এটাই নিয়ম। এখন যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1996 সালে যখন বিএনপির মেয়াদ শেষ হলো, তখন আপনার যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিল না, আরো কয়েকটা দল অংশ নিল না, প্রধান দল। যখন নিল না, তখন বিএনপির সামনে অপশন কি ছিল? যে অপশন ছিল, বিএনপি নির্বাচন করেছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, এবং বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে যে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু সব দল অংশগ্রহণ করেনি, আমরা একটা অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন চাই। বর্তমানে যে নির্বাচন হয়েছে সেরকম নির্বাচন তিনি চাননি।
তিনি বলেছিলেন যে আমরা সেই নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার গঠিত হবে অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে, এবং তিনি বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের জন্য যে আন্দোলন চলছে, যদিও বেগম জিয়া বা বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন সমর্থন করতেন না এবং এটা তাদের পলিসিতে ছিল না, কিন্তু তারপরেও তারা সেটা বিরোধী দলের দাবি অ্যাকোমোডেট করে, গণতন্ত্র মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাকোমোডেশন, সেটা করে বেগম জিয়া সেদিন 1996 সালে আমি সেই পার্লামেন্টের অধিবেশনগুলো সেখানে ছিলাম, উপস্থিত ছিলাম, প্রত্যক্ষ করছিলাম, সেই রাতেও একটা কু করার চেষ্টা করা হয়েছিল, সেটা পরবর্তী 20 মে হয়েছিল। যারা মোখলেছুর রহমান সাহেব 96 সালের কু করা হয়েছিল, আপনার চেষ্টা চলছিল, আপনি সেটাও হতে দেন না, আপনারা বলেছেন। সেই ঠিক জায়গায় আমরা হোল্ড করব দর্শক এবং আজকের গেস্ট, আপনারা যারা সারা বিশ্ব থেকে দেখছেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও আপনাদের সাথে আসছি, আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব, মা কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। আমরা আবারও ফিরে এসেছি এটা ছোট্ট বিরতির পরেই। যারা মোখলেছুর রহমান, আমাদের সাবেক রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী এবং সাবেক প্রেস সচিব রাষ্ট্রপতির, আপনি লন্ডনে সাংবাদিকতা, আমরা বঙ্গভবন থেকে এখন লন্ডন যেতে যাচ্ছি। আমি আগের প্রশ্নটা যেখানে আপনি শেষ করবেন আমি জানি, আপনি একটু টেনে এনে, আমাদের প্রায় 15-20 মিনিট সময় আছে, এত কম সময়। আপনাকে নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান ইজ টু স্মল। আমি কথা দিচ্ছি, আই উইল ব্রিং ইউ সিরিজ। অনেক সময় এনে কথাগুলা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন আর বাঙালি বলেন, প্রত্যেকের এটা জানা দরকার যে হোয়াট হ্যাপেন ওই সময়, এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কি হয়েছিল। কেউ বলে ইয়াসউদ্দিন, কেউ বলে ইয়েসউদ্দিন। আপনি ছিলেন ওনার সাথে সারাক্ষণ, আপনার প্রচন্ড ক্ষমতা ছিল তখন। আপনারা কেন চুরমার করে বিএনপি কে ক্ষমতায় রেখে দিলেন না, এখন যারা 3বার 4বার রয়ে গেছে? বা আজকে একটা ক্লিপ দেখলাম জনাব মোখলেছুর রহমান সাহেব, যে ইন্ডিয়া নির্বাচনের একজন বলছে প্রার্থী বোধহয়, আমি যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, যে বাংলাদেশ পাকিস্তান একসময় ইন্ডিয়া থেকে শিখতো, আর এখন মোদী সরকার নাকি বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তান থেকে এখন উল্টা শিখছে কিভাবে কারচুপি, কিভাবে 2 নম্বরই করা যায়। সো আমরা এখন টক শোতে সবাই সব কথা বলে। আপনি যদি বিস্তারিত বলেন যে ইন্ডিয়ার এই বক্তব্য প্লাস আমেরিকাতে আমাদের ট্রাম্প এবং বাইডেনের গভর্নমেন্টের একটা বিশাল প্রতিযোগিতা চলছে। ট্রাম্প ইজ ইন কোর্ট ক্যাওয়াজ, বাইডেন এবং ট্রাম্পের বয়স নিয়ে অনেক কথা। আপনি যদি একজন রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতির পাশে থাকা লোক হিসেবে আপনি কিভাবে দেখছেন এখানে এবং লন্ডনে বাংলাদেশি সহ ইউরোপিয়ান এবং আমাদের এশিয়ান কিছু লোক পার্লামেন্টে আছেন, এই গাজা নিয়ে বা ইসরায়েল নিয়ে তাদের ভূমিকার বেশ প্রশ্নবিদ্ধ, এবং ডাক্তার হাসনাত সহ অনেকে চেষ্টা করছেন কিভাবে তাদেরকে রিভার্স করানো যায়। এই সবগুলো নিয়ে যদি আপনি 10-15 মিনিটে কিছু কথা বলতে পারেন। বঙ্গভবন নিয়ে তো আপনি 5 ঘন্টা না, একদিনে শেষ হবে না। একটু আপনি যে কথাগুলো বলছিলেন এগুলো কনক্লুশনে গিয়ে আপনি এই প্রসঙ্গগুলো আসেন, এবং লন্ডনে আপনি বর্তমানে কি করছেন আমরা একটু জানতে চাই প্লিজ। এবং বিরোধী দলের কাছে যদি আপনার কোনো গাইডলাইন বা বুলেট পয়েন্ট থাকে, হাউ দে ক্যান প্রসিড দেমসেলভস এগেইন, এই সরকারের সাথে কিভাবে একটা শান্তিপূর্ণ ইলেকশনের মাধ্যমে নির্বাচনে যাওয়া যায়, একটা বৈধ সরকার বলেন বা ডেমোক্রেটিক ওয়েতে কিভাবে সরকার গঠন করা যায়, এরকম কোনো সাজেশন আপনার কাছে আছে কিনা প্লিজ। ধন্যবাদ। এখন যেটা আপনি বলেছেন, আমি জাস্ট আগেরটা কনক্লুশন করে এখানে চলে আসছি। যেটা বলছিলেন 96 সালে আপনার যে একটা কুদেতা হয়েছিল, এর আগে নির্বাচন হয়েছিল, নির্বাচন করে পার্লামেন্টে কেয়ারটেকার গভর্নমেন্ট পাস করে তাড়াতাড়ি পার্লামেন্টকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। বিলুপ্ত করে 96 সালের 12 জুন আরেকটা নির্বাচন করা হয়েছিল। একই বছর 2টি নির্বাচন হয়েছিল, এবং পরবর্তী যে নির্বাচনটা হয়েছিল 15 ফেব্রুয়ারি 96 এবং 12 জুন 96, নির্বাচন করে ওই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা এসেছিল। বাংলাদেশের গণতন্ত্র সরকারটা ওই সময় তো সরকার বেগম জিয়া প্রতিষ্ঠিত করে দিয়ে এসেছেন, এবং সেটা হচ্ছে বাংলাদেশের সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য বেগম জিয়াকে আপনার ক্রেডিট দিতে হবে। আমি যদি নিরপেক্ষভাবে কথাগুলো বলি, ইউ হ্যাভ টু ক্রেডিট বেগম খালেদা জিয়া as she created the parliamentary form of government or transformed to the parliamentary form of government in 1991, এবং যেটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ওয়াজ ক্রিয়েটেড বাই শেখ মুজিবুর রহমান, এবং উইথ ওয়ান পার্টি রুল, এবং এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্যাট কন্টিনিউড
from 1975 until 1991, the presidential form of government continued, though Bakshal was annulled. Anyway, তারপর যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনার 1996 সালে ক্যাটার গভর্নমেন্ট হলো, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট 91 হলো, এরপরে ক্যাটার গভর্নমেন্টের অধীনে নির্বাচন শুরু হলো এবং 1991 সালে নির্বাচনটা ক্যাটার গভর্নমেন্টের অধীনে অ্যাডহক ভিত্তিতে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতির নেতৃত্বে তাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট বানিয়ে করা হয়েছিল। যে 96 সাল থেকে কনস্টিটিউশনালি ক্যাটার গভর্নমেন্ট হলো, 96 সালে একটা নির্বাচন হলো, আবার 2001 সালে একটা নির্বাচন হলো এবং ক্যাটার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হওয়ার মাধ্যমে একটা জিনিস বাংলাদেশে হলো, যদিও ক্যাটার গভর্নমেন্ট ইজ দ্য নেগেশন টু ডেমোক্রেসি, বাংলাদেশে আমরা সবকিছুতে সবাইকে, সব দলকে, ক্ষমতাসীন দলকে বিশ্বাস করি, নির্বাচনের ক্ষেত্রে বিশ্বাস করি একদিন ভোটের দিন। তো সেটা দাঁড়ালো, সেটা হচ্ছে যদিও ইস নেগেশন টু ডেমোক্রেসি, বাংলাদেশে গণতন্ত্রের জন্য দরকার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে পলিটিক্যাল থিওরি, লিয়েন জেন শেফান্স বলেছেন, দিস ইজ দ্য গেম অফ দ্য টাউন অফ বাংলাদেশি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। সেই জন্য আমরা 91 সালে বিএনপি ক্ষমতা আসলে, 96 বিএনপি আসতে পারলো না। মাইন্ড ইউ, আমি বোঝানোর জন্য কথা বলছি, 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসলে 2001 আর আসতে পারলো না। অর্থাৎ সাকসেসিভ গভর্নমেন্ট কুড নট কাম ব্যাক ইন দ্য নেক্সট গভর্নমেন্ট ওয়াজ ওয়ার্কিং, সেটা আপনি বলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি। এবং 96 এ আসতে পারলো না, 2000 আবার এরা ব্যাক করলো। দ্য প্র্যাকটিস ওয়াজ হ্যাপেনিং ভেরি ওয়েল। আমি যে বললাম একটা প্রসেস শুরু হয়েছিল, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে গণতন্ত্র আমাদেরকে শিখতে হয়। তো শিখতে শিখতে আজকে আমেরিকা, আজকে ইউকে অনেক বছর লেগেছে এই পর্যায়ে আসতে। তো আমাদের এইভাবে, যদিও আমেরিকাতে আবার ট্রাম্প বাইডেন নতুন করে একটা কেওয়াস অ্যানার্কির দিকে যাচ্ছে, এটা আমরা আলোচনা করব, কিন্তু এর আগে যারা দাঁড়াচ্ছে সেটা বলছি যে এরা হলো যে বঙ্গভবনে আপনার থাকার সময় যে ঘটনা ঘটেছিল, সেটা ছোট্ট আকার, বড় আকার, মাঝারি আকার, যেটা হোক, 6 জানুয়ারি কিন্তু ক্যাপিটাল ইউএসএ, আমি তার ঠিক কাছাকাছি থাকি, এখানেও কিন্তু ভয়ানক ঘটনা ঘটেছে। ভয়ানক ঘটনা। এটাও ইতিহাসের একটা নতুন অধ্যায় রচিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সারা ওয়ার্ল্ডে তারা ডেমোক্রেসি আপনার প্র্যাকটিস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমেরিকা ইজ প্লেইং দ্য রোল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইন ইস within its territory it happened in 6 January, what you are saying correctly. Anyway, তো 1991 গেল, 96 গেল, 2001 সালে বিএনপি মোর দেন 2/3 মেজরিটি ক্ষমতা আসলো। কিন্তু বাংলাদেশে যারা দাঁড়িয়েছে, আমি নিরপেক্ষ বলতে গেলে 2/3 মেজরিটি বাংলাদেশে কিন্তু কার হিসেবে দাঁড়িয়েছে। যতবার বাংলাদেশ 2/3 মেজরিটি এসছে, দ্য গভর্নমেন্ট কুড নট কমপ্লিট দ্য টেনিউর। আপনারা দেখেন 1973-তে বা 1970 নির্বাচনেও 2/3 মেজরিটি নিয়ে এসেছিল আওয়ামী লীগ, এবং 1979-এ 2/3 মেজরিটি নিয়ে এসেছিল বিএনপির মধ্যে তখন অন্তর্দলীয় কুন্দল, হুদামুদ্দিন, ভোলা মিয়া, রাজনৈতিক আলাদা দল করা, জেনারেল এরশাদের ক্ষমতা দখল এবং জেনারেল মঞ্জুরের নেতৃত্বে জিয়া রহমানকে চিটাগাঙ্গে হত্যা করা, একটা ঘটনা ঘটলো, বাংলাদেশের 2জন প্রেসিডেন্টকে, সিটিং প্রেসিডেন্টকে আপনার হত্যা করা হলো, শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান। এরপর যে দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে 91 থেকে 2006 পর্যন্তই বাংলাদেশে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট রান করেছে। কিন্তু এই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে ফয়েল করে দেওয়ার জন্য জেনারেল মঈনু আহমেদের নেতৃত্বে একটা মিলিটারি কোহর্ট, যাদের নাম ইতিহাসে, তাদের এই কালো অধ্যায়, বেঈমানি, বিশ্বাসঘাতকতা, তাদের মীর জাফরি চিহ্নিত হয়ে থাকবে। আমি একটা কোশ্চেন করতে চাই আপনাকে। আমাদের বিভিন্ন টক শোতে যারা হোস্টিং করে, জেকব বিল্টন সহ, যারা সাকিব, যারা টিটু, নাগরিক টিভিতে, প্রত্যেকেই ট্রাই করেছেন জেনারেল মঈন থেকে অনেকগুলা মেসেজ নিতে। ওনাকে দূর থেকে হলো আমারও দেখার সৌভাগ্য, না দুর্ভাগ্য বলবো, হয়েছিল ফ্লোরিডাতে। আমি কখনোই ওনার সাথে সরাসরি কথা বলতে চাই না বা আমি সরে গেছি, এটা অনেক কারণ ছিল। তো আমরা বিভিন্ন বিরক্ত ছিলাম পারিবারিক ভাবে। আমার কথা হলো যে উনি বলে বেড়াচ্ছেন, বাট আমি নিজেও ইন্টারনালি, আমি যেহেতু জিয়া পরিবারের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, আমিও জেনেছি, বাট মোর দেন 6 or 7 টাইম তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন নাকি খালেদা জিয়াকে বহুভাবে অফার করেছিলেন, প্ল্যান 1, প্ল্যান বি, ইন্ডিয়ার কথা শুনতে হবে এবং এই ফর্মুলা গুলা মানতে হবে। এটা কতটুকু সত্যি? It's a blatant lie. And he did not do anything. Rather, he was ambitious to be the president of Bangladesh since 2005. He was in a conspiracy, and Dr. Iftekhar Ahmed Choudhury, the ambassador and permanent representative from Bangladesh, one after another, he was taking contractual appointment when he retired from the service, foreign service. And that Iftekhar Ahmed Choudhury and General Mouini Ahmed had meeting, a secret meeting in America. In Halifax, Dr. Iftekhar Ahmed Choudhury said,
when he was not allowed to be the UN Secretary General candidate from Bangladesh, then he said that in Bangladesh 30-40 years benevolent government like leader led by army should run the country, and that was Moin Ahmed had secret meeting with General Moin and Iftikhar Ahmed Choudhury. They did it. So there are many things, and General Moin Ahmed was the man who against whom I told Begum Zia in written that he will do it. Begum Zia did not believe him. Begum Zia trusted me, also trusted him. And because Begum Zia said later that you are alone, and he was surrounded by more than 11 high officials, senior officials. They were saying in one voice, and you are saying in another voice. One, two equal voices. Anyway, General Moin Ahmed was just hypnotizing Begum Zia, and he was তারিখটা saying, 111 হইলেও আপনি ব্যাখ্যাটা খুব সুন্দর দিচ্ছেন যে খুব সুন্দরভাবে বললেন যে 111 এর ব্যাখ্যাটা আমি ব্যাখ্যাটা 2008 সালে আমি যখন গিয়েছিলাম জাতিসংঘে 2008 সালে আমি আমেরিকান ইউএস স্টেট ডিপার্টমেন্টে গিয়েছিলাম। আমি স্টেট ডিপার্টমেন্টের ডিপ্লোমেটরা আমার সাথে মিটিং করেছিলেন, হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ, অ্যান্ড উই ডিসকাস, অ্যান্ড আই হ্যাড কানেকশন অ্যান্ড রিলেশন উইথ Kofi Annan when he was under Secretary General in 1995. I represented Bangladesh in the United Nations Golden Jubilee, and also I attended UN General Assembly many times afterward, 1999, 2001, 2003, 2008, and many times. Anyway, but thing is that in Bangladesh there are good people, there are quality people, and Allah Ta'ala বলেছেন কোরআন শরীফে আছে খল আজাল নি আলা খাজাইনিল আরদিন হাফিজুন আলিম, এবং আপনার অনেকগুলো কথা শুনলাম। আমাদের অনুষ্ঠানের আর 7-8 মিনিট সময় আছে বোধহয়। আমি এই বঙ্গভবনের প্রসঙ্গ থেকে তৎকালীন আপনাদের সাথে যা করা হয়েছে বা আপনারা যা করেছেন তার পাশ কাটিয়ে আমি একটু যেতে যাচ্ছি বর্তমানে আপনি কি করছেন লন্ডনে, এবং আপনার ভূমিকা কি আছে এখন বাংলাদেশ নতুন করে কিভাবে সাজানো যায়, কিভাবে চলছে ওয়ান পার্টি সিস্টেম, কিভাবে যাওয়া যায়, কোন গাইডলাইন আপনি দিতে পারছেন কিনা? ভালো প্রশ্ন করেছেন। আমি এখন এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। যেটা জানাচ্ছে যে আমি আপনার 2019-এ আমি একটা রিসার্চ বুক আমি বের করেছি আফটার লং এফোর্টস আপনার কেমব্রিজ থেকে। আমি বলে যাবো আপনারা কি মিস্টেক গুলা করেছিলেন তখন, যে কি কি মিস্টেকের কারণে আপনাদের হয়তো এগুলো হয়েছে, এগুলো না করলে হয়তো এগুলো উত্তরণ করা যেত, এগুলো যদি কিছুটা বলেন। ওকে, বলবো। আমি একটা বুক রিসার্চ বুক আমার বেরিয়েছে কেমব্রিজ থেকে, ক্রাইসিস ইন গভর্নেন্স বইটার নাম। এটা হচ্ছে আপনার এই বইটা বিভিন্ন দেশে আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে ইউনিভার্সিটিতে মাস্টার্স পিএইচডির জন্য পড়ানো হয়। আমার পিএইচডিও শেষ পর্যায়ে, এবং আমি এখান থেকে এমএরএস করেছি ডিস্টিংশন সহ কিংস কলেজ থেকে, ইউনিভার্সিটি লন্ডন থেকে অনেকগুলা। আমি আমার সেই 80-র দশকে আমার সেই ঢাকা ইউনিভার্সিটি মাস কমিউনিকেশন জার্নালিজম পরবর্তীতে আমি লন্ডন থেকে আমি এমএরএস করেছি ইউনিভার্সিটি লন্ডন থেকে, এবং এগুলা আপনার আমি এগুলো নিয়ে ব্যস্ত আছি সারাক্ষণ। লার্নিং থ্রু প্রসেস আমি কাজ করি, এবং যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওকাব, এবং এরপরে রাষ্ট্রীয় পদগুলো আপনি বললেননি, প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি, আপনার প্রেসিডেন্ট অ্যাডভাইজার, এগুলো দায়িত্ব পালন করেছি। এখন এখানে আমি বিভিন্ন জায়গায় থিঙ্ক ট্যাঙ্কের বিভিন্ন মিটিং, আপনার ইউএন, কমনওয়েলথ, ইউকে এর বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করি। আমি ইউনিভার্সিটি লেকচার দিই, এবং এইগুলো করে সময় কাটে। আর যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাজনীতির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। দেশীয় রাজনীতি এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ মাই সাবজেক্ট। পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, মাস কমিউনিকেশন, জার্নালিজম, দিজ আর মাই ব্রেড এন্ড বাটার অলসো বিজনেস। যারা মকলেশ্বর আহমেদ সাহেব, আমাদের কিছু কমেন্ট আসছে, মিস্টার নূর মোহাম্মদ, মিস্টার তৃষ্টান আব্দুল্লাহ এবং মোহাম্মদ বাকের সহ অজস্র, নাজমা হাসান, দিন চৌধুরী, জেনিফার জিন, যারা সহ প্রচন্ড লোকজন আমাদের অনুষ্ঠানের কমেন্ট করছেন। তাদেরকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের মিলেনিয়াম টিভির বহু লোক আপনার কমেন্ট করছে আপনি এই সত্য কথাগুলো বলার জন্য। আমি শুধু আপনার লাস্ট পার্টের বক্তব্যের উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা কি কি ভুল করেছিলাম, কি করা যেত, এখন কি করা যায়। তিনটা কথা। একটা হচ্ছে জেনারেল মইন আহমেদ কে সেনাপ্রধান বানানো, এবং যে কহটরা মাসুদউদ্দিন চৌধুরী সহ আপনার যারা মেজর জেনারেল সাদিক হাসান রুমি সহ যারা তারা বেইমানি করেছিল, এবং মিলিটারি সেক্রেটারি সহ যারা যারা করেছিল, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা ছিল একটা ভুল, 1 নম্বর। 2 নম্বর, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে আপনার প্রধান উপদেষ্টা না মানাটা বিএনপি আরেকটা ভুল ছিল। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া 2012 সালে ঢাকায়
বিএনপির একটি জনসভায় আপনার বক্তব্য দিয়ে বলেছেন যে আমার এটা ভুল হয়েছিল, আমি সেদিন মাহমুদ আমিন চৌধুরীকে করা উচিত ছিল, এবং এটা ওয়েল ফেয়ার এনাফ। আই থ্যাংক হার যে তিনি সত্য কথা বলেছেন। এটা তো বলেছেনই অলরেডি, ইতিমধ্যে এটা বলা হয়ে গেছে। আর একটা যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সবকিছুর পরে সব ভুল আমি সংশোধন করে ফেলেছিলাম। মাহমুদ আমিন চৌধুরীকে না মানানো সত্ত্বেও এবং অন্য দাবিগুলো না মানা সত্ত্বেও, জেনারেল মইনুল আহমেদ একটার পর একটা আপনার অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করা সত্ত্বেও আমি সমাধান করে ফেলেছিলাম প্রেসিডেন্ট ইয়াজিদের নেতৃত্বেই, এবং আমি তার উপদেষ্টা হিসেবে বিশেষ দূত হিসেবে শেখ হাসিনার কাছে দাবি দেওয়া মেনে সংলাপ করেছিলাম। কিন্তু লাস্টে এরশাদের নমিনেশনটা, জেনারেল এরশাদের নমিনেশনটা বাতিল করার মধ্য দিয়ে যে ভুলটা হয়েছিল, এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আপনার কথা আমি এখানে শেষ করলাম। আরেকটা পয়েন্ট হচ্ছে নেক্সট কি করা যেতে পারে, যেটা হচ্ছে আমি গত ইলেকশনের 7ই জানুয়ারি ইলেকশনের আগ পর্যন্ত আমি বলেছিলাম বিএনপিকে, আমার অন রেকর্ড টক শোতে বক্তব্য দিয়ে, যে বিএনপি বা বিরোধী দলের উচিত হবে ঐক্যবদ্ধভাবে সব দলকে নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করা, যেহেতু তারা আন্দোলন করে এই সরকার ঘটাতে পারবে না। আগেই বলে দিয়েছিলাম। তারেক রহমান মাঝে মাঝে একটা জিনিস জিজ্ঞেস করেন, প্রবলেম বললে হবে না, শুধু সলিউশনও বলতে হবে। হোয়াট এভার আই সে অলওয়েজ উইথ সলিউশন। আমি সলিউশন বলেছিলাম যে প্ল্যান এ হচ্ছে আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় আসা। এটা প্ল্যান এ ইজ নট গোয়িং টু বি সাকসেসফুল। আগেই বলেছিলাম আমেরিকা মুখে তুলে খাইয়ে দেবেন, যা না, করে জনাব তারেক রহমানের কথা বললে যে উনি সলিউশন চায়, খালি বললে হবে না। কিন্তু উনি নিজে তো সলিউশন করছেন, ওনার সাথে চোর চোরটা বাটপার কিছু বসিয়ে রেখেছে, তারা ডিকেটস অফ, তারা ওনার 14 বছরের 14 এমপির সাথে ওনার পরিচয় করাতে পারে না বলে অনেকেই বলছেন। লন্ডনে যারা আছে ওনার আশেপাশে, আপনি ওখানে থাকেন, তাদেরকে পিটিয়ে বের করে দেন না কেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য, প্লিজ। এখন যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারেক রহমান হ্যাজ টু ডিসাইড হিমসেলফ, হ্যাজ টু টেক। না মকবুল সাহেব শোনেন, আপনি উপদেষ্টা ছিলেন রাষ্ট্রপতির, আপনার মুখে এটা মানায় না। আমি অনেক কাছে থেকে সরকার দেখেছি, দেয়ার ইজ সাম রোল আমাদেরকে নিতে হবে, শুধু তারেক রহমানকে দোষ দিলে হবে না, প্লিজ। আমি অনেক সময় ওনাকে ক্রিটিসাইজ করি, কিন্তু আজকে বলবো যে তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা রয়ের দ্বারা বেষ্টিত, তারা কিন্তু ওনাকে নষ্ট করছে। আমি যেটা বলেছি, আমি দৌড় দিচ্ছি না, আমি বলেছি যে লিডার হ্যাজ টু টেক হিজ ডিসিশন, এবং অনেকগুলো জিয়াউর রহমানের কথা আমি বলি। মকবুল সাহেব, আমাদের অনুষ্ঠানের শেষে বলছি, অনেকগুলো ভুল ডিসিশনের জন্য আজকে কিন্তু আপনি বললেন যে 111 যে ব্যাখ্যা দিলেন, এই ভুলের জন্য কিন্তু অনেক কিছু পস্তাতে হয়েছে, যে 9 জন গ্রেটিংকে সেনা প্রদান করা। এক্স্যাক্টলি। এই যে ভুল সিদ্ধান্তগুলা কেউ মানছে কেউ মানছে না। জেনারেল এরশাদ বলেন কি, এরশাদের নমিনেশন বাতিল করাতেই সবকিছু ভেস্তে গেল। তাহলে আপনি এই কথাটা তো আমিও জানতাম না যে এরশাদের নমিনেশন বাতিলের সাথে এটা সম্পর্ক ছিল, আজকে আমি জানলাম। আমি বলবো যে আপনারা লন্ডনে যারা আছেন, যারা অ্যাডভাইস করতে পারেন, প্লিজ টেক দোজ তেলা বোকাগুলোকে বাইর করার ব্যবস্থা করেন। এটাই আমি আজকের অনুষ্ঠানে বলবো, যে টেক দেম আউট, একটা ফেয়ার ইলেকশন দাবি করার জন্য, ভালো কিছু লাগার জন্য তারেক রহমানের সাথে থাকা দরকার। এখনো আমি মনে করি আপনার কথা তো প্রস্তাব তো শেষ করতে হবে, সেই জন্য বলি এখনো যদি বিএনপি সব দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ কোয়াইট অ্যাওয়ার অফ বাংলাদেশ পলিটিক্যাল সিচুয়েশন, এবং আমেরিকা এখন তো সরকার গুম হত্যা অনেক, শোনেন মকবুল সাহেব, অনেক গুম হত্যা অনেক, কিন্তু ভিসা স্যাংশন বলেন আর ভিসা নীতি বলেন, এগুলোর জন্য কিন্তু কমেছে। র্যাব কথায় কথায় গুলি করে মানুষ মারছে না। এখন কিন্তু স্পেস দিচ্ছে সরকার, সারাক্ষণ সরকার বদনাম না করে এটাকে কিভাবে ক্যাশ করা যায়। এটাকে ক্যাশ করতে গেলে আমি আগে বলেছি, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আওয়ামী লীগ মতো লগি বইটা করছে না। এটার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও তারা প্রশংসিত হচ্ছে, দে আর বিং অ্যাপ্রিসিয়েটেড। তারা এখন ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে বিদেশি সম্প্রদায়ের সঙ্গে, ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে বসে, আপনার যদি যেহেতু নির্বাচন একটা হয়ে গেছে, এটাকে এক্সাম্পল আমাদের সামনে আছে, 15 ফেব্রুয়ারি 96 যে নির্বাচন হয়েছিল, এরপরে সংক্ষিপ্ততর সময়ের মধ্যে আরেকটা নির্বাচন 12 জুন 1996 হয়েছিল। দিস ইজ দ্য রেফারেন্স, an example, an evidence, and we can make argument on this that we need to hold. আপনি কি অনুষ্ঠানের শেষে বলছি মধ্যবর্তী নির্বাচনে আশাবাদী? এটা চাপ দিলে আশাবাদী, চাপ দিতে হবে, ঐক্যবদ্ধভাবে বসতে হবে, এবং সবাইকে নিয়ে বসে যদি এটা করা যায়, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করা যায়, ইজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ। আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে কাকে বোঝাচ্ছেন? ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে আমি বুঝেছি লেড বাই আমেরিকা, অ্যান্ড আজকে ইউকে আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, কানাডা আছে, জাপান আছে, আপনার দোজ হু আর ইনভলভ ইন দ্য পলিটিক্যাল প্রসেস অফ বাংলাদেশ, ইভেন ইন 2007, 2006, আপনার মনে আছে টিউজডে গ্রুপ বা টিউজডে ক্লাব, কফি গ্রুপ, তারা বসতো। আপনার কানাডিয়ান হাই কমিশনার অনেকদিন পরে শুনলাম টিউজডে ক্লাব, ইয়েস, ওয়াশিংটনে জেনারেল এরশাদ আসতো তখন, ইয়েস। এইটা আপনি জানেন, এটা you know this, and those who are watching this program today, I think the people, intellect people, think tank people,
the political people, apolitical people, those who are watching us, because we have time constraint, we cannot say everything in one talk show. That's why they are watching, they know the subject, they know the arithmetics, they know what happened, how happened in Bangladesh in 2006, জনাব 2007, মোখলেসুর in রহমান সাহেব, 111, আজকে before and আপনার after, and now সাথে going on. Thank you. আপনার সাথে এত চমৎকার আলোচনায় 1 ঘন্টা সময় অতিবাহিত করলাম। আমি নিজে সারাপত হোসেন বাবু, ওয়াশিংটন থেকে। আমার খুব ভালো লাগলো। ভেরি নাইস মিটিং ইউ টুডে এট মিলেনিয়াম টিভির আলাপন অনুষ্ঠানে। আপনাকে আবারও আমি কয়েক সপ্তাহ পরে আমি আরেকবার নিয়ে আসবো, কারণ আমার মনটাও ভরে নাই, দর্শকদেরও ভরে নাই, আপনারও ভরে নাই। উই হ্যাভ টু টক লট মোর টু লেট দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন 2006-07 এ বাংলাদেশে। দর্শক, আমরা আজকে আমাদের অতিথিকে ধন্যবাদ জানিয়ে সারা বিশ্বে যারা দেখছেন এবং আমাদের কলা কৌশলী সহ আমাদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মুখোপাধ্যায় সহ সবাইকে এবং ডক্টর হাসনাতকে আপনাকে অতিথি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও আগামী সপ্তাহে শনিবার দুপুরে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।